আমাদের দেশে পলিটিক্যাল গ্রুপগুলো যেভাবে আসছে আমাদের বাংলাদেশের জন্ম লগ্ন থেকে, এখানে যদি আপনি চিন্তা করেন সর্বপ্রথম চলে আসবে ল্যাক অফ এডুকেশন, ল্যাক অফ ইনফরমেশন। আমরা কোনো ইনফরমেশন দিয়ে আমরা পলিটিক্স করি না, আমরা পলিটিক্স করি উইদাউট পলিসি। আমাদের কোনো পলিসি নাই। এই যে পলিসি শব্দটাই তো আমাদের ভিতরে কাজ করে না, যে এটা আবার কি। এটা যদি আপনি তাদেরকে বুঝাইতেও যান, তারা তো বুঝবে না এই সাবজেক্টটা। কারণ পলিটিক্সটা আমাদের দেশে একটা মানি মেক করার একটা মেশিন হয়ে গেছে। এই যন্ত্রটার দিকে সবার টার্গেট, সবাই মনে করে ওখানে যেতে পারলে সবাই মানি মেক করতে পারবে। এখানে দেশের বা দশের চিন্তা করে কেউ তো পলিটিক্সে নামছে না, সবাই সবার মানে ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য পলিটিক্স করতেছে। বাংলাদেশের একটা রিক্সাওয়ালাও জানে যে বাংলাদেশের রয়ের অ্যাক্টিভিটিস আছে, কিন্তু ইন্ডিয়ার কোন সিটিজেন কি জানে যে বাংলাদেশের ডিজিএফআই আছে, এনএসআই আছে, বা বাংলাদেশের কোন একটা এজেন্সি আছে? ইন্ডিয়ান সিটিজেন এই মুহূর্তে অনেকে জানে, আপনার নিচের লেভেল লোক জানে, কিন্তু সচেতন চলা জানে যে বাংলাদেশের জিজিএফআই একটা হইতেছে ভৌতিক একটা ব্যাপার, মনস্টার্স, যারা দেশের মানুষের বিরুদ্ধে কাজ করে এবং তাদের দেশের পক্ষে কাজ করে। জানে এইটা এখন আমি যদি বলি গত 16 বছরে জানে, কারণ বাংলাদেশের ডিজিএফআই হেডকোয়ার্টারের একটা ফ্লোর তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল অপারেশন চালানোর জন্য, এই জন্য বোধহয় জানে। এর আগে তো আমার মনে হয় জানতো না। খুব সম্ভবত তাই, আপনার ভার্সনটা কারেক্ট। গত 16 বছর তারা জানতে পেরেছে, আর এখন তো এখন আরো বেশি জানতে পারে। এখন রিভিল হয়েছে জনসম্মুখে ডিজিএফআই কি ভয়াবহ কাজগুলি করেছে দেশের মানুষের বিরুদ্ধে, এখন আরো পরিষ্কার। ওকে, ব্রিগেডিয়ার হাসান নাসির, আপনি আমাদের শ্রদ্ধাভাজন কর্নেল মুদাসসির উনি বিশদভাবে বলেছে আসলে বাংলাদেশে আমরা এখনো স্পাই ল হিসাবে ব্যবহার করি যেটাকে বলে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট 1923। এর কোনো ব্যবহার শাব্দিক অর্থে আপনারা কি দেখেছেন আমাদের বাংলাদেশের কর্পোরেট লেভেলে বা রাষ্ট্রীয় পর্যায়ে কোনো একটা জায়গায় এর স্পেসিফিক ব্যবহার হয়েছে এবং এর কোনো এফেক্টিভনেস রাজনীতিবিদদের আছে, কর্মচারীদের উপরে আছে, বা বাহিরে কোনো জায়গায় এটাকে ইমপ্লিমেন্ট করা হয়, এমন কোনো উদাহরণ বা ধারণা আপনার আছে কিনা? 123 অফিশিয়াল সিক্রেট অ্যাক্ট 1923, এই 1923 নাম্বারটাই তো বলে দিচ্ছে যে এটা কাদের জন্য প্রযোজ্য। এটা নিয়ে আমরা এই গত 5 আগস্টের থেকে আমরা এটা নিয়ে রীতিমতন আন্দোলন করছি। এই ব্রিটিশ আমলের সমস্ত আইন কানুন দিয়ে বাংলাদেশ এই 2025 সালে কি করে চলে। অ্যাবসলিউটলি ইট ওয়াজ টু কন্ট্রোল দি ব্যুরোক্রেসি অর ব্রিটিশ ইন্ডিয়ান বাহিনী যেটাতে ছিল, ব্রিটিশ রাজকে ব্যবহার করতো যাদেরকে ব্রিটিশ ইন্ডিয়াতে, তাদেরকে কন্ট্রোল করার জন্য এই সমস্ত আইন হয়েছে। এবং সেখানে স্পায়োনেজটা মুখ্য উদ্দেশ্য ছিল না। রাষ্ট্রীয় স্বার্থের বাইরে কেউ কাজ করলে তাকে অফিসিয়াল ম্যাটারে মোস্টলি ব্যুরোক্রেসিকে কন্ট্রোল করে। বাট স্পায়োনেজ অর্থ কিন্তু এখন অনেক ব্রডার টার্মসে ইউজ হয়, রাষ্ট্রদ্রোহিতা। বাংলাদেশে ওই ধরনের কোন আইন এখনো হয় নাই, কিন্তু এসব ক্ষেত্রে বিদ্রোহ এবং রাষ্ট্রদ্রোহিতাকে একসাথে করে রাষ্ট্রদ্রোহী মামলা আওতায় নেয়। এবং আপনি আমেরিকায় অনেক বিষয় আমি অনেক সময় আলাপ আলোচনা করি, আমেরিকায় যদি একজন রাশিয়ান স্পাই ধরা পড়ে বা কোনোভাবে প্রমাণ হয় যে সে এখন এফএসবি, এখন আর কেজিবি না, এখন সেই এফএসবি অপারেটিভ, সাথে সাথে তাকে অ্যারেস্ট করে এবং তার যদি ডিপ্লোম্যাটিক কোনো আইডেন্টিটি থাকে ওই ভিয়েনা কনভেনশন অনুযায়ী তাকে এখান থেকে বহিষ্কার করে, তার আর আমেরিকা থাকার জায়গা হয় না। এই সেম প্র্যাকটিসটা ইউরোপে আছে, ইভেন এই সেম প্র্যাকটিসটা ভারতেও আছে। কিন্তু বাংলাদেশে গত 54 বছরে সরকারি লেভেলে আমরা জানি অমুকে রয়ের অপারেটিভ, অমুক রয়ের স্টেশন চিফ, আমরা তাকে খুব সম্মান করি। জাতি হিসাবে আমাদের প্রোগ্রেস করার কি আসলে কোনো জায়গা আছে, নাকি আমরা এটাকে মেনে আমাদের সামনে এগোতে হবে? আপনার কি মনে হয়? জেকব ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি আসলে যে সাবজেক্টটা তুলেছেন এটা নিয়ে যদি আপনি বিশ্লেষণ করেন এবং সবাই যদি এটা নিয়ে কথা বলে, দেখা যাবে যে আমাদের দেশে পলিটিশিয়ান যারা আছে তাদের এই এন্টিনায় কাজ করবে না, আউট অফ এন্টিনায় চলে যাবে। কারণ আমাদের দেশে আমরা জন্মলগ্ন থেকে শুনে আসছি আইন আছে, এটা তো সত্য কথা, দেশে আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নাই।
এখন আইনের প্রয়োগ যদি আমাদের দেশে না থাকে তাহলে এটা বিচার ব্যবস্থাটা কিভাবে রান করবে? সেখানে যে যে ডিজিটাল আইন আমাদের দেশে আনা হয়েছে এবং যেটা প্র্যাকটিস করা হয়েছে মানে হয়েছে গত 16-17 বছরে যেটা সেটা হলো কি আমাদের গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে আইন দিয়ে। শুধু গণতন্ত্র না, আমাদের বাংলাদেশে দেশের রাষ্ট্রীয় যে কাঠামো যেগুলো প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করা হয়েছে এই আইনকে সামনে রেখে। আমাদের দেশে আইনটাকে এমন ভাবে অপব্যবহার করা হয়েছে, ইভেন একদম লোয়ার লেভেলের ধরেন না কেন, সে টপ লেভেল বাদই দিলাম, আপনার যে আজকে ডিজিএফআই বলবেন, এনএসআই বলবেন, এসবি বলবেন, ডিবি বলবেন, যেটাই বলেন না কেন, তারা এটা নিজেদের পার্সোনাল মানে কারোর সাথে যদি কোনো দ্বন্দ্ব থাকে, কে কাকে দেখতে পারলো কি না পারলো, এবং একদম লোয়ার লেভেল থেকে শুরু করে এই বাংলাদেশের জনগণের ভিতরে যত প্রেম প্রীতি ভালোবাসা পরকীয়া কার সাথে কি আছে এগুলোকে তারা স্পাই করেছে, এগুলোকে তারা কান পেতে শুনেছে, এগুলোকে তারা মার্কেটিং করেছে, কিন্তু রাষ্ট্র চালানোর জন্য যেটা দরকার এটা তারা করেনি। এই যে ধরেন মানি ট্র্যাপ, হানি ট্র্যাপ, এগুলো কোথা থেকে এসেছে? কিন্তু এই আইনটা আমাদের পার্শ্ববর্তী দেশের ইন্ধনে তাদের প্রবচনায় যেভাবে ইউজ করা হয়েছে তাতে তো আমাদের দেশের ক্ষতি হয়েছে। আমাদের দেশে মান সম্মান থেকে শুরু করে প্রতিটা সেক্টরে তাদের মানে সে ব্যক্তিগত মানে লেভেলে চলে গেছে প্রতিটা সাইডে। আজকে এখান থেকে তো কেউই রক্ষা পায়নি। আজকে এই যে হানি ট্র্যাপ মানি ট্র্যাপ এগুলো কি করে আসছে, সব তো এগুলো অপব্যবহার করে আসছে। নিরুনিরা, আপনি একটা রাজনৈতিক দলের সদস্য, আমি প্রশ্নটা আপনাকে না করে পারছি না, এরপরে আমি এটা নিয়ে কর্নেল মুদাসসিরের কাছে যাব। 2001 সালে আপনার দল ক্ষমতায় ছিল, তখন তারা একটা আইন করেছিল, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অ্যাক্ট 2001। তারা কি করেছে জানেন? এই যে আপনি হানি ট্র্যাপ আর মানি ট্র্যাপের সংলাপ শোনা শুরু করেছে আপনার সরকার, আপনার দলীয় সরকার। এখন ওই সরকার জনগণের পক্ষে আইন না করে জনগণের বিপক্ষে আইন করেছে প্রাইভেসি নষ্ট করার জন্য। ওয়ারাস গত 54 বছরে স্পাইং এর উপরে এসপিওনাজ অ্যাক্ট নামে কোন আইন তারা প্রণয়ন করতে পারে নাই, এখন পর্যন্ত পারে নাই। তো সিম্পল একটা প্রশ্ন, বাংলাদেশের এটা দুর্ভাগ্য যে বাংলাদেশে গত 54 বছরের কোন একজন আইন প্রণেতা কোন একটা লেজিসলেশন পার্লামেন্টে উপস্থাপন করতে পারে নাই। তো আমরা একইভাবে ধরে নেই যে বর্তমানে যেসব সংস্কারের কথা বলা হচ্ছে, বাংলাদেশের কোন রাজনৈতিক দলই এই সংস্কারের পক্ষে যেতে চায় না, স্রেফ একটা কারণে জগা খিচুড়ি মার্কা লোকগুলো তারা সংসদে যেতে পারবে না, আর যদি যায় তাদের মুখোশ উন্মোচন হবে। এর বাইরে আমি কিছু জানি না, আনলেস আপনি যদি কোনো কিছু অ্যাড করতে চান। জেকব ভাই, আমাদের দেশে পলিটিক্যাল গ্রুপগুলো যেভাবে আসছে আমাদের বাংলাদেশের জন্ম লগ্ন থেকে, এখানে যদি আপনি চিন্তা করেন সর্বপ্রথম চলে আসবে ল্যাক অফ এডুকেশন, ল্যাক অফ ইনফরমেশন। আমরা কোনো ইনফরমেশন দিয়ে আমরা পলিটিক্স করি না, আমরা পলিটিক্স করি উইদাউট পলিসি। আমাদের কোনো পলিসি নাই। এই যে পলিসি শব্দটাই তো আমাদের ভিতরে কাজ করে না, যে এটা আবার কি। এটা যদি আপনি তাদেরকে বুঝাইতেও যান তারা তো বুঝবে না এই সাবজেক্টটা, কারণ পলিটিক্সটা আমাদের দেশে একটা মানি মেক করার একটা মেশিন হয়ে গেছে। এই যন্ত্রটার দিকে সবার টার্গেট, সবাই মনে করে ওখানে যেতে পারলে সবাই মানি মেক করতে পারবে। এখানে দেশের বা দশের চিন্তা করে কেউ তো পলিটিক্সে নামছে না, সবাই সবার মানে ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য পলিটিক্স করতেছে। এখন আপনি ইন্টারন্যাশনালি বলবেন, সেটা যদি এখন কম্পেয়ার করে যদি আমাদের বাংলাদেশের জনগণ বুঝতে চায় এবং এটা যদি তারা নর্মালি নেয় তাইলে আপনি বুঝাইতে পারবেন, তাহলে আপনি তাদেরকে বলতে পারবেন, আপনি তাদেরকে একটা উপদেশ দিতে পারবেন। ওকে মীরা, অনেক ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে ব্যাক করব, আমি কর্নেল মুদাসসির আপনার কাছে যাই। একটা সাবজেক্ট, এটা কি আপনার কাছে একটু বেমানান লাগে না কর্নেল মুদাসসির, যে গত ক্লিনটন অ্যাডমিনিস্ট্রেশনের সময়, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সময়, ইভেন বুশ অ্যাডমিনিস্ট্রেশনের সময় এফএসবির কয়েকজন অপারেটিভকে আমেরিকা থেকে তাদেরকে ডিপোর্ট করা হয়েছে, তাদেরকে বহিষ্কার করা হয়েছে, ইভেন দো দে হ্যাড এ ডিপ্লোম্যাটিক আইডেন্টিটি। Whereas
আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, আমি নর্থ ইস্ট নিউজ পোর্টালের এক লোক আছে যার নাম চন্দন নন্দী, তার বাবা ছিল রয়ের অপারেটিভ বাংলাদেশে। মানে আমার কাছে ব্রিগেডিয়ার হাসান নাসির যখন বলল যে রয়ের স্টেশন মাস্টার মানে এক্সট্রা প্রেস্টিজ, এক্সট্রা কন্ট্রোল, ভাবসা, সাবজেক্টটা কি জাতিগতভাবে আমাদের জন্য লজ্জাস্কর নাকি ইটস বিকাম কমন? সাবজেক্টে তো অবশ্যই লজ্জাকর ব্যাপার, কিন্তু দেখেন আমি একটা জিনিস আমার খুব হাসি লাগে, কষ্ট লাগে, এটা বেদানোর সৃষ্টি হয় আবার হাস্যকর মনে হয়। সেটা হচ্ছে এই যে চন্দন নন্দীর কথা আপনি বললেন, এবং একই রকমের অনেক লোক আমাদের বাংলাদেশে যাদেরকে আমরা কি বলি, আমরা কি রেসপেক্টেবল মানে হইতেছে খুব রেপুটেড জার্নালিস্ট, বক্তা, টক শোতে আসে তারা, এবং মানুষ খুব করতালি দেয় তাদেরকে। আমি নাম বলতে চাই না, আমি জানেন আমি নাম সাজানো বলতে চাই না কারোর বিরুদ্ধে। আমাদের এই যে সাংবাদিক পেশায় যারা নিয়োজিত আছেন উনি খুব রেসপেক্টেবল। এই গত আন্দোলনের সময়, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সময় তাকে অনেক টক শোতে এসে এবং বাহবা কুড়িয়েছে, কিন্তু আর আজকে যে আপনার বিএনপি যে রোলটা প্লে করছে জাতীয় পর্যায়ে, এবং ডক্টর ইউনূসের পক্ষে আমরা যারা কোনো পার্টি করি না, আমরা চাই দেশটা ভালো, আমরা তাদের পক্ষে এই পক্ষে যে আমরা কাজ আছি, আমাদের ছাড়া যারা পলিটিক্সে জড়িত আছে সাংবিধানিক, তারা অনেকেই কিন্তু সম্পূর্ণ এখন কিন্তু ভুল পাল্টিয়ে ফেলেছে। যারা আগে অনেক সময় আপনার ভালো ভালো কথা বলতো, শ্রুতিমধুর কথা বলতো, বাহাবা করতো, সম্পূর্ণ তারা এখন অপোজিট রোল নিয়ে গেছে। তারা এখন এই আওয়ামী লীগের বিটিভি সাপোর্ট করছে, তারা ভারতের কথা বলছে। তো এই যে চন্দন নন্দীর কথা আপনি বললেন, এই ভুল লোক কিন্তু অনেক বাহবা কিন্তু কুড়িয়েছে আগে, এখন এটা রিভিল হয়েছে এই লোকটা কি। আমি কিন্তু এই সম্বন্ধে আমার লেখার মধ্যে বলেছি আর কি, এই যে এটা তার একটা মুখোশ ছিল, এখন তো সেই রোলটা কিন্তু এখন সে পে করছে না যে রোলটা আগে পে করছে, কারণ কোনো না কোনো সময় কি আপনার কিন্তু মুখোশ বেরিয়ে যাবে, উন্মোচন, এটা হয়েছে। তাই তো এই যেটা বললেন যে সেটা হইতেছে আমাদের শহর হয়েছে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, আমরা এখানে যারা আছি আপনাকে আমি বিনীত অনুরোধ জানাবো, সেটা হচ্ছে আমাদের আলোচনার মধ্যে পলিটিক্স সহজে চলে আসে, এটা বন্ধ করা যায় না, কারণ আমরা একটা পলিটিক্যাল টার্মোলের ভিতরে যাচ্ছি। কিন্তু আজকে যে সাবজেক্টটা আপনি অবতারণা করেছেন, এসপিএনএস, এন্টি স্প্যানিশ লবিং, আমার ওটার মধ্যে ফোকাস রাখা উচিত, কিন্তু সাবজেক্ট অনেক ভাস্ট। তো এই যে আপনার লয়ের কথা বললেন, এখন আমরা ল নিয়ে আলোচনা করছিলাম। ল থাকে, যেটা নিরু বলল, লর অ্যাপ্লিকেশন হচ্ছে ইম্পর্টেন্ট। যেমন কথা বলি, আপনার এই দেশের মধ্যে আপনি আমার চেয়ে ভালো জানবেন, আমেরিকা ক্যানট গো টু ওয়ার উইদাউট অ্যাপ্রুভাল অফ দ্য কংগ্রেস। আমি কারেক্ট? জি। আচ্ছা, তাই যদি হয়, এখন স্যান্ডার্স বক্তব্য দিয়েছে, অনেকে বলছে যে হি হ্যাজ অ্যাক্টেড এগেইনস্ট দ্য কনস্টিটিউশন অফ দ্য কান্ট্রি, ওয়ার ডিক্লেয়ার করেছে। তো আমাদের তো আমেরিকার মতো এই দেশে, আমাদের দেশে তো করবে। সেই জন্য আমি যেটা মনে করি সেটা হচ্ছে লয়ার ব্যাপারটা না, ব্যাপারটা সর্বপ্রথম দুটা জিনিস। একটা হচ্ছে রাষ্ট্রের শাসন কাজে তারা নিয়োজিত, তাদের মাইন্ডসেটে তারা কি করতে চায়। আপনার ল যতই থাকুক না কেন, এই দেশের মধ্যে যদি আপনি থিঙ্ক অ্যাবাউট দ্য লেবার পার্টি, এই লেবার পার্টি যে প্রাইম মিনিস্টার ছিল, যে ঘৃণিত লোকটা যে সময় যে বুশের সাথে হাত মানে যুদ্ধ করলো, সে তো একই কাজ করেছে, সে তো পরে নিজে স্বীকার করলো there is no open of distraction আমি করেছি, এখন দুঃখ প্রকাশ করবো, জল অনেক গড়ে যাবো, সে এখন স্বীকার করছে। সুতরাং লয়ের হইতেছে প্রেজেন্স ইজ নট ভেরি ইম্পর্টেন্ট, ইয়াস ইট ইজ এ গভর্নমেন্ট, অ্যাকাউন্টেবিলিটি দরকার আছে। হোয়াট ইজ ইম্পর্টেন্ট আছে যারা দেশের শাসন কার্যে যে নিয়োজিত আছে তারা কি চিন্তা করে, তারা কিভাবে লটাকে ব্যবহার করতে চায়। যেমন আপনি কথা বলি, আমার জানা মতে, হয়তো নাসির হয়তো আমাকে কারেক্ট করেন যদি বলুন, আমি তো আর্মি থেকে আমাকে বের করে দেওয়া হোসেন মাহতা, আপনি যারা আগে বলেছি 35 বছর আগে, তো আমার এই মাইন্ডসেটের জন্য আর কি। যাই হোক, আমার যেটা জানা আছে, আপনার ডিজিএফআইতে বলে, এনআরসিতে বলে, আমি যেহেতু কাজ করেছি এইসব জায়গায়, এমআইতে বলেন, এমআইতে কিছুটা আছে, স্পষ্ট কোনো দিক নির্দেশ নাই লিখিতভাবে তাদের কি কর্তব্য, নাই, আমার জানার মতে নাই। সুতরাং এটা যেভাবে হচ্ছে তারা ব্যবহার করতে পারে, বাট দ্য নেম সিগনিফাইজ দ্য ডাইরেক্টর অফ ফোর্স ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স। সেই জন্য তাদেরকে লিখিতভাবে কিছু থাকা উচিত। দুনিয়াতে সারা পৃথিবী জানা যে আপনার স্পেনে যে কাজগুলো হয় সেখানে লিখিত লয়ের উপরে কাজ করে না সবসময়, ইটস নট পসিবল, দে অ্যাট টাইমস ক্রস দ্য লিমিট, যেতে হয়। কিন্তু করে কি,
দেশের স্বার্থে, দেশের স্বার্থে। যেমন আপনি কথা বলছি, ডাইরেক্টর জেনারেল এনএসআই ডাইরেক্টর ব্রিগেডিয়ার আব্দুর রহিম, তার বিরুদ্ধে রায় হয়ে গেল, ফাঁসির দণ্ড, আরো অনেকে যাচ্ছিল, 20 ট্রাক মামলা, আপনি জানেন সেই ফেমাস 20 ট্রাক অস্ত্র মামলা। আচ্ছা আমি ধরে নিই, হাইপোথেটিক ধরে নিই, মেবি দে আর ইনভলভ, বলি না, স্বীকার করে তার ইনভলভ ছিল, কার স্বার্থে? তার ব্যক্তির স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে? নো। এনএসআই এন্ড ডিজিএফআই যে হেড, যদি এই ধরনের কাজ যদি তারা করেছে, কখনো ব্যক্তির স্বার্থে করতে পারে না। পরে ব্যবহার হয়েছে, ডিজিএফআই কে ব্যবহার করেছেন হাসিনা আমলে, কিন্তু তারা যদি এই পদক্ষেপ দিয়ে থাকে, ধরে নিন নাম উলফা সাহিত্যে তারা অস্ত্রগুলি এনেছে, এই কারণে তাকে দোষী সাব্যস্ত করে ফাঁসি দণ্ড দেওয়া পৃথিবীর ইতিহাসে কোনোখানে আছে? নেই। The state comes into play to protect the ECDAS interest. কখন ইন্টারেস্টকে তাদের খাটো করে দেখা হয়? Yes, it is true. আপনার এসপিএনএস ইজ থ্যাঙ্কলেস জব, যে জন্য বলা হয় যে এসপিএনএস কাজে যারা নিয়োজিত, তার যদি শত্রু হাতে ধরা পড়ে, দ্য গভর্নমেন্ট হোস্ট গভর্নমেন্ট কখনো ওন করে না, তাদেরকে বলেই দেওয়া হয় আমরা কিন্তু তোমাকে চিনবো না কিন্তু তুমি ধরা পড়লে। যখন বাধ্য অনেক সময় তখন হতে পারে, বাট নর্মালি ইফ দে আর কিন, দে ইনজিওর, দে আর টেকেন টু কাস্টাডি, এবং কাজ যদি ধরা পড়ে দেয়, দে ডোন্ট ওন ইট। এন্ড যারা এই কাজে নিজ তারা জানে। আমাদের দেশে কি হয়েছে, দেশের স্বার্থে কাজ চলে গিয়ে মিথ্যা একটা মামলা থেকে জেলে দিল, সে কোনো এই অফিসার মারেই গেল, তাকে দাফনটা পর্যন্ত করতে দেওয়া হয় না, ইউ নো দ্যাট। তাকে আপনার আরবি গ্রেভিডে দাফন, নাসির এম আই কারেক্ট, তাকে দাফন করতে দেওয়া হয় না, তাকে সেটা তার বার্থ রাইট অ্যাজ এন অফিসার অফ দ্য আর্মি এবং অ্যাজ এ ফ্রিডম ফাইটার, তাকে দাফন করতে দেওয়া হয় না। কত বড় নিকৃষ্ট কাজ করেছে এই স্বৈরাচার গভর্নমেন্ট। তো আপনি যেটা বললেন, আমি গোড়া কথা আগে আসতে চাই যে আপনার আইনটা ইম্পর্টেন্ট না, আইন অবশ্য দরকার আছে অ্যাকাউন্টেবলের জন্য, কিন্তু যেটা ইম্পর্টেন্ট হয়েছে মাইন্ডসেটটা কি। এখন আমাদের একটা সুযোগ আছে, এখন প্রশ্ন করেছি নিরু, আপনি প্রশ্ন করেছেন, এই পরিবর্তন কেন হয় না, কেন হবে না, আদৌ কি সম্ভাবনা আছে? কেন আছে সম্ভাবনা, কিন্তু করতে দেওয়া হবে না, ওই একই কারণে। কারণ যতবার পলিটিক্যাল পার্টি করে তারা কেউ পরিবর্তন করতে চায় নাই। কেন করতে চায় নাই? দুটা মেন কারণ। একটা হচ্ছে তাদের ভয় ভীতি ছিল, এই যে ভয়টা একটা না, সেনাবাহিনী হাতে অস্ত্র আছে, ডিফেন্স আমাকে কখন তারা এই দেশে তারা থাকবে, সুতরাং তাদের গায়ে হাত দেওয়া, যে কারণে 15-16 বছরে অন্য আগের সরকারের আমলের চেয়ে অনেক ভয় করে সেনাবাহিনীকে আপনার প্যাম্পার করা হয়েছে। আমি কোশ্চেন করতে চাই না, থুতু উপরে দিলে গায়ের উপরে, আমি সেনাবাহিনীর ব্যাকগ্রাউন্ড, আমি যুদ্ধ করেছি দেশের জন্য, কিন্তু যেভাবে তাদেরকে প্যাম্পারিং করা হয়েছে গত 16 বছরে, চাহিবার আগে সবকিছু গ্রান্ট করে দেওয়া হয়েছে, আমাদের মতো একটা দেশের জন্য হয়তো কতখানি এটা সম্ভব, উচিত, যৌক্তিক, সেটা বুঝতে হবে আমাদের। তো সেই জন্য এই যে প্যাম্পারের জন্য ভয় ভীতি কাজ করছে একটা। আরেকটা হচ্ছে যে পলিটিক্যাল পার্টিজ দে থ্রাইভ অন দ্য আর্ম ফোর্সেস, তাদেরকে ব্যবহার করে তারা তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিবে না। বিরুদ্ধে বলতে আমি বলছি দেশের কল্যাণে যে কাজগুলি করা উচিত, জবাবদিহিতা থাকা উচিত, সেগুলো আজকে দেখেন অবস্থা দেখেন, আমরা এটা অনেক আলোচনা করেছি। এই যে কাজগুলি আপনার সেনাবাহিনীর লোকজনরা করলো, এয়ারফোর্সের লোকজন, খুবই গুটি কথা, অল্প একজন তাকে জবাবদিহি করেছে। একমাত্র জিয়ার কথা আমরা শুনি, তাকে ধরা হয়েছে, সেটা নাসিরুল্লাহ জানু, এটা দিনবল আছে, তাকে আদৌ তাকে কি হয়তো দণ্ডিত করা হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। যেইভাবে ওরা সোচ্চার হচ্ছে বিএনপি অন্যান্য লোক যা, যে আগে ইলেকশন দিতে, এই বিচার কাজ সম্পূর্ণ হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ। এমনকি আজকাল মানুষ এটাও বলছে বিডিআরে বিচার কাজ শক্তি হবে কিনা। ওই গোড়া কথায় আবার যাই আমি, সেটা হচ্ছে ওই যে আইনটা ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সদিচ্ছা শাসক দলের। তার যদি সদিচ্ছা থাকে তাহলে আইনটি এসপিএনএস অ্যাক্ট আবার হবে, হয়তো হওয়া দরকার, কিন্তু ইম্পর্টেন্ট এসপিএনএস অ্যাক্ট যদি হয়ে যায় নতুন করে, বর্তমান আমাদের পরিস্থিতির সাথে, দেশের কল্যাণের সাথে এটা কতখানি ফলপ্রসূ হবে আমার, যদি না আপনার যারা ক্ষমতা থাকে তারা এটা সত্যিকার দেশের কল্যাণে ব্যবহার করতে চায়। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল পারবে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি, ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, তোর তলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর ভেদি। কারা